নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। খেলা শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগে মারে লাগোয় তার যে বাড়ি আছে, রিসোর্ট বলা ভালো, ফ্লোরিডায় পাম বিচে, সেখানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি বলেছিলেন যে 20শে জানুয়ারির আগে হামাস যদি পণবন্দি ইসরায়েলিদের মুক্তি না দেয় তাহলে তিনি তাদের লাইফ হেল করে দেবেন। হেল উইল ব্রেক আউট। পরিষ্কার বলেছিলেন, পরিষ্কার হুমকি ছিল। তারপর আমরা দেখলাম যে কাতারের রাজধানী দোহাতে নেগোশিয়েটাররা বৈঠক করলেন। তাতে ইজিপ্টের প্রতিনিধি ছিলেন, কাতারের ছিলেন, হামাসের ছিলেন এবং ইসরায়েলেরও ছিলেন। একটা যুদ্ধবিরতির সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। সম্ভবত যুদ্ধবিরতি চুক্তিও সম্পাদিত হবে ইসরায়েলের পার্লামেন্টে, সেটা র্যাটিফাই হয়ে যাবে। ট্রাম্প বলেছিলেন না, হেল উইল ব্রেক লুজ। অর্থাৎ ট্রাম্পের এই শাসানির পরে সবাই নড়ে চড়ে বসেছেন। 42 দিনের সংঘর্ষ বিরতি, তার মধ্যে ধাপে ধাপে পণবন্দীদের মুক্তি দেবে। ইসরায়েলও তাদের কারাগারে যে সমস্ত প্যালেস্টাইনি বন্দী আছেন, একমাত্র যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ নেই তাদেরকে মুক্তি দেওয়া হবে, প্রথম পর্যায়ে নারী, শিশু প্রভৃতি। এবং হামাসও অপহৃত ইসরায়েলি নাগরিকদের ধাপে ধাপে মুক্তি দেবে। প্রথম পর্যায়ে 33 জন, তার মধ্যে মহিলা, শিশু, বৃদ্ধ এবং যারা মারা গেছেন হামাসের হাতে বন্দি অবস্থায় তাদের দেহ প্রত্যার্পণ করা হবে। এবং তারপর আস্তে আস্তে যুদ্ধবিরতি কার্যকর হবে। ইসরায়েলি সেনা গাজা ভূখণ্ড থেকে সরে আসবে, একটা বাফার জোন তৈরি করা হবে। তারপর গাজার পুনর্গঠন হবে, আন্তর্জাতিক সহায়তা হবে এবং তারপরে গাজা স্ট্রিপে একটা পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন ইভলভ করার চেষ্টা হচ্ছে। ইসরায়েল বলেছে হামাস প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই যেন গাজায় যে প্রশাসন আসবে সেই প্রশাসনের অংশ হতে না পারে। দ্যাট হ্যাজ টু বি এনশিওর্ড। তাহলেই শান্তি চুক্তি সম্ভব। কিন্তু এখন যা মনে হচ্ছে, ট্রাম্প শপথ নেবার কয়েকদিনের মধ্যেই একটা সিজফায়ার হবে গাজাতে। ওয়েলকাম ডেভেলপমেন্ট। তারপরে আমেরিকা এবং ট্রাম্পের লক্ষ্য হচ্ছে ইরানের আয়াতোল্লাহ রেজিম। দেখুন, ইরানের আয়াতোল্লাহ রেজিমের অ্যাক্সিস অফ ইভিল আছে, তাতে হামাস আছে, হেজবুল্লাহ আছে, হুতি আছে। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর সাপ্লাই লাইনটা ইরানের নষ্ট হয়ে গেছে, কারণ সিরিয়ার মধ্যে দিয়ে তারা লেবাননে হেজবুল্লাহকে সব ধরনের রসদ দিয়ে সহায়তা করত। এখন লেবাননের প্রেসিডেন্ট হয়েছেন সেখানকার আর্মি চিফ। হেজবুল্লাহর প্রধান নাসার আল্লাহ নিহত হয়েছেন। খান ইউনুসের কসাই হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। হুতির মেরুদণ্ড ভেঙে গেছে। আবার ইরানের রেভলিউশনারি গার্ডের অনেক মাথা নিহত হয়েছেন। আর আমেরিকা সহ পশ্চিমী দুনিয়া ইরানের উপর স্যাংশন আরোপ করেছে, তাই ইরান তার তেল এবং গ্যাস বিক্রি করতে পারে না। এমনই আর্থিক বিপর্যয় এই শীতের সময় তেহরান সহ ইরানের বিস্তীর্ণ অঞ্চলে 15-16 ঘন্টা করে লোডশেডিং হয়েছে। এবং ইরান আবার ঠিক করেছে তারা নতুন রাজধানী করবে মাকরানে, সেটা আবার আপনার চাবাহারের কন্টিগুয়াস। এবং ইরানের সাধারণ মানুষ আয়াতোল্লাহর বিরুদ্ধে সরব হচ্ছেন, পথে নামছেন। তারা আয়াতোল্লাহ রেজিমের পরিবর্তন চান। আসলে আয়াতোল্লাহরা হার্ড বার্গেনার। তারা এই অ্যাক্সিস অফ ইভিলকে সামনে রেখে আমেরিকার সঙ্গে বার্গেন করে। তাদের যুক্তি হচ্ছে, ঠিক আছে, আমরা হিজবুল্লাহ, হামাস, হুতির উপর আমাদের নিয়ন্ত্রণ আরো দৃঢ় করব, বিনিময়ে তোমরা আমাদের উপর স্যাংশন তুলে নাও। ডোনাল্ড ট্রাম্প এই ব্ল্যাকমেলিং এ বা এই বার্গেনিং এর কাছে মাথা নোয়াবেন না। তার পরবর্তী লক্ষ্য হচ্ছে আয়াতোল্লাহ রেজিমকে পরিবর্তন করা।
এবং ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগে মুসলিম বিশ্ব তার পাশে আছে, সৌদি আরব আছে, অন্যান্য দেশও আছে। এবং এরপরেই দেখবেন আব্রাহাম অ্যাকর্ড রূপায়িত হবে এবং ইসরায়েলের অস্তিত্ব আরব দুনিয়ার অধিকাংশ দেশ স্বীকার করে নেবে। তারপরে হচ্ছে আমাদের পড়োশী দুটো দেশ, পাকিস্তান, বাংলাদেশ। পাকিস্তানে প্রাক্তন প্রধানমন্ত্রী জেলবন্দি ইমরান খান, তার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো, ব্যক্তিগত সম্পর্ক। ট্রাম্পের স্পেশাল এনভয় রিচার্ড গ্র্যানুয়েল বলেইছেন যে ইমরানকে বিনা বিচারে আটক করা হয়েছে। আবার ব্রিটেনের লেবার পার্টির জেরমি করবিন সহ অনেক সাংসদ ইমরানের মুক্তির দাবিতে সরব হচ্ছেন। ট্রাম্পের পরিষ্কার বক্তব্য, ইমরানকে জেল থেকে ছাড়াতে হবে। এখন শাহবাজ শরীফ এই বিষয়টাকে কিভাবে দেখবেন, কতটা তিনি কনসিড করবেন? ইমরানকে জেল থেকে মুক্তি দিয়ে বাণীগালায় তার বাড়িতে না জামান পার্কে তার বাড়িতে গৃহবন্দী করে রাখবেন? ইমরান তাতে রাজি হবেন কিনা? বুশরা বিবির মত কি? তিনি হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ইমরানের দৌত্য করছেন, ইমরান খানের দলে। আর আমেরিকা চটেছে পাকিস্তানের এই প্রশাসনের উপর, তার কারণ রাশিয়া থেকে তেল নিচ্ছে পাকিস্তান, ইরানের সঙ্গে মিলে একটা অভিন্ন ইসলামিক কারেন্সি তৈরি করতে চায় এবং পাকিস্তানের এখন ব্রিক্সের সদস্য হওয়ার বাসনা জেগেছে। তাই শাহবাজ শরীফের সময় কিন্তু ফুরিয়ে আসছে প্রধানমন্ত্রী হিসাবে টিকে থাকার সময়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আর সব থেকে ইন্টারেস্টিং পরিবর্তন হবে আমাদের পড়োশী বাংলাদেশ। ইউনূস ট্রাম্পের সম্পর্ক অহিনকুল বললে কম বলা হয়। দেখুন, ট্রাম্প প্রশাসনে যারা আছেন তারা প্রত্যেকে র্যাডিক্যাল ইসলামের বিরোধী। সে বিদেশ সচিব মার্কো রুবিও বলুন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালজ বলুন, FBI ডিরেক্টর কাশ প্যাটেল বলুন, ন্যাশনাল ইন্টেলিজেন্স ডাইরেক্টর প্র্যাকটিসিং হিন্দু তুলসী গাওয়াট বলুন, বিবেক রামস্বামী বলুন, সবাই, ইলন মাস্ক বলুন, সবাই বাংলাদেশ এখন র্যাডিক্যাল ইসলামের চারণভূমি হয়েছে। সেখানে র্যাডিক্যাল ইসলাম মাথা চাড়া দিচ্ছে। সেজন্য বাউল আক্রান্ত হচ্ছে, মাজার আক্রান্ত হচ্ছে, ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মস্থানকে অপবিত্র করা হচ্ছে, জঙ্গি জিহাদিরা শরিয়া প্রবর্তনের দাবিতে পথে নামছেন এবং ইউনূসের সরকার হাত পা গুটিয়ে বসে আছে, কারণ এই জঙ্গি জিহাদিদের সমর্থনের উপর ইউনূস সরকার টিকে আছে। এবং পাকিস্তানের সঙ্গে মাত্রাতিরিক্ত মাখামাখি করার খেসারত ইউনূসকে দিতে হবে। আমেরিকা কিছুদিন বাদেই সিদ্ধান্ত নেবে যে ন্যাটো বহির্ভূত সহযোগী ছিল পাকিস্তান আমেরিকার। রিপাবলিকান সেনেটররা বলতে শুরু করেছেন যে হক্কানি নেটওয়ার্ক যারা আমেরিকার উপর আক্রমণ করেছে বিভিন্ন সময়, এখনো করে, তাদের পরিকাঠামো ভাঙার ক্ষেত্রে, তাদের বিরুদ্ধে অভিযান চালানোর ক্ষেত্রে পাকিস্তান সদর্থক ভূমিকা নিচ্ছে না। পাকিস্তানকে প্রমাণ দেখাতে হবে তারা হক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং সেই রিপোর্ট ইউএস কংগ্রেসে পেশ করতে হবে। তখন যদি কংগ্রেসম্যান এবং সেনেটররা স্যাটিসফাইড হন আমেরিকার ভূমিকায়, তখনই ন্যাটো বহির্ভূত সহযোগী হিসাবে পাকিস্তানের অস্তিত্বকে আমেরিকা স্বীকার করবে। না হলে ন্যাটো বহির্ভূত সহযোগী হিসাবে পাকিস্তান আর আমেরিকার সঙ্গে থাকবে না। তাহলে এই পাকিস্তানের সঙ্গে ইউনূস গলাগলি করছেন, মাখামাখি করছেন। তাহলে এবং ডেমোক্র্যাট প্রশাসনের কোলের ছেলে ইউনূস, বিশেষ করে হিলারি ক্লিন্টন দম্পতির সঙ্গে। তো ক্লিন্টনের ইলেকশন ফান্ড করেছিলেন ইউনূস 16 সালে, আপনারা সবাই জানি। এবং ট্রাম্প জেতার পর প্রথমবার তিনি বলেছিলেন যে খারাপ দিন, সূর্যগ্রহণের মতো একটা কালো দিন আজ পৃথিবীর। ট্রাম্প এটা বলেননি। হোয়ার ইজ দিস মাইক্রোফিন্যান্স গাই বলে তিনি নাকি বাংলাদেশের এক প্রতিনিধি দলের সামনে জানতে চেয়েছিলেন ইউনূসের গতিবিধি। আর সার্বিকভাবে ইউনূস ব্যর্থ। দেশের মধ্যে তার বিরুদ্ধে অসন্তোষ ধীরে ধীরে বাড়ছে, বিশেষ করে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। IMF এর কাছ থেকে বেল আউট প্যাকেজ নিচ্ছে এবং IMF এর শর্ত অনুযায়ী বাংলাদেশের মানুষের উপর করের বোঝা চাপাচ্ছে এই অন্তর্বর্তী সরকার।
তাহলে মানুষ খেপে গেছে ইউনূসের উপর, তার সরকারের কাজকর্মের উপর। আমেরিকা মনে করছে এই সরকারটা ইসলামী মৌলবাদীদের, যারা যে কোনো মুহূর্তে ভারতীয় উপমহাদেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে, তাতে আমেরিকার স্বার্থ বিঘ্নিত হতে পারে। এবং সেই জন্য আমেরিকা কিন্তু রেজিম চেঞ্জ করার জন্য উদ্যোগ নেবে। যখন ইউনূস হচ্ছে আমেরিকার ডিপ স্টেট, বিশেষ করে ডেমোক্র্যাটদের ডিপ স্টেটের প্রতিনিধি, ইউনূস পুরোপুরি আড়াল থেকে এই অভ্যুত্থানকে পরিচালনা করেছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, লাইজনিং করেছেন, প্যারিসে চুপ করে বসেছিলেন। আচ্ছা, ইউনূস তো অপাবৃদ্ধ নয়, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। নোবেল পাওয়ার পর নরওয়ের সরকার জানিয়েছিল যে তাদের সরকারি তহবিল ইউনূস তছরূপ করেছেন। বাংলাদেশে মাইক্রোফিন্যান্সের নামে ইউনূস লুটপাট করেছেন, এটা সবাই জানে। তাহলে হঠাৎ করে শুধুমাত্র ইউনূসের কথাটাই মনে এলো কেন এই ছাত্রদের? দু তিনটে নাম নিয়েও আলোচনা হয়নি, একমাত্র ইউনূস। মানে এটাই ছিল শর্ত, শেখ হাসিনা রাজ্যপাট ছেড়ে চলে যেতে বাধ্য হলে ইউনূসকে বসানো হবে মাথার উপর। এই প্রতিশ্রুতি পাওয়ার পর ইউনূস এই চক্রান্তে শরিক হয়েছিল। এখন ভাব করছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। পার্সোনাল স্কোর সেটেল করার জন্য এই অভ্যুত্থানকে ও মদত দিয়েছে এবং নিজেই ছিল মাস্টার মাইন্ড। এগুলো সব প্রমাণিত হবে। বাংলাদেশের মানুষ জানেন, পৃথিবীর মানুষ জানেন। আমেরিকার ডিপ স্টেটের কি ভূমিকা ছিল হাসিনা সরকারের পতনের ক্ষেত্রে, সেটা পশ্চিমে গণমাধ্যমে বিস্তারিতভাবে লেখা হচ্ছে। আর ইউনূস ছাড়া এমন কেউ ছিল না বাংলাদেশের মধ্যে যে হু কমান্ডস রেসপেক্ট কাটিং অ্যাক্রস দ্য পলিটিক্যাল স্পেকট্রাম। ইউনূস কি সব বিতর্কের ঊর্ধ্বে? তিনি তো সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে নয়, তার বিরুদ্ধে বুড়ি বুড়ি দুর্নীতির অভিযোগ আছে। তাহলে ইউনূসকেই বেছে নিয়েছিল কেন ছাত্ররা, মৌলবাদীরা? তার কারণ ওটাই, ইউনূস আমেরিকার ডিপ স্টেট এবং আইএসআই এর সহায়তায় এই অভ্যুত্থানকে সব রকম ভাবে সাহায্য করেছিল। তার বিনিময়ে পুরস্কার হিসাবে এই পদটি জীবন সাহান্যে ইউনূস পেয়েছে। কিন্তু আমেরিকাতে রেজিম চেঞ্জ হয়েছে, রাডিকাল ইসলামের বারবারন্তের বিরুদ্ধে আমেরিকা সরব, এবং তার ট্রাম্পের সতীর্থরা প্রত্যেকে রাডিকাল ইসলামের বিরোধী। এরপরে ইউনূস থাকতে পারে? হিজ ডেজ আর গেটিং নাম্বারড। যে কোনো দিন শুনবেন যে রাতের অন্ধকারে ঢাকা থেকে পালিয়ে গেছেন ইউনূস, বাক্স প্যাটরা নিয়ে পালিয়ে গেছেন। বাক্স ওকে গোছাতেই হবে। যতই সংস্কার কমিশন তার রিপোর্ট নিয়ে রেটরিক বাগাড়ম্বার করুন না কেন, ইউনূসের মেয়াদ বাংলাদেশে আর বেশি দিন নেই। তাহলে এক, ইসরায়েল হামাসের মধ্যে একটা শান্তি চুক্তি। দুই, আয়াতুল্লাহ রেজিমের পতন। তিন, পাকিস্তানে ইমরান খানের রাজনৈতিক পুনর্বাসন। চার, বাংলাদেশে পাকিস্তানের দালাল ইউনূসকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো হবে। এটাই হচ্ছে ট্রাম্পের কর্মসূচির মধ্যে আছে। এগুলো হলে বিশ্বে অন্তত শান্তি থাকবে। তা না হলে ভারতীয় উপমহাদেশে যদি ইউনূস বেশি দিন থাকে, বাংলাদেশ জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হবে। টেররিজম, এক্সট্রিমিজম অ্যান্ড অর্গানাইজড ক্রাইমের চারণ ভূমিতে পরিণত হবে বাংলাদেশ। মিলিয়ে নেবেন।